বিয়ের এত বছর পরে শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে সকালের নাস্তায় খুদের ভাত রান্না করছি। তো এখানে সব কিছু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। এখন শুধু জাস্ট রান্নাটা করে নিব। আলিফার পাপা গ্রামের বাড়িতে গিয়েছে, তাই নাস্তা নিয়ে তেমন একটা ঝামেলা নেই। বাসায় আমি, আমার মেয়ে আর আমার ভাই ছেলেটা আছি। আর আমার মেয়ে তো দেখি এখন খুদের ভাতের একদম ভক্ত হয়ে গিয়েছে। গতকাল রাতে যখন বললাম যে মামাম সকালের নাস্তা কিন্তু খুদের ভাত রান্না করব, তো সে তো মহা খুশি হয়েছে। তবে খুদের ভাতের সাথে কিন্তু আমার মেয়ে অন্য কিছু খায় না, শুধু ভাতটাই খায়। খুদের ভাতের সাথে দেখা যায় যে আমি বিভিন্ন রকমের ভর্তা তৈরি করি। আর ভর্তা তো একটু ঝালঝালি তৈরি করতে হয়, যেহেতু ও বাচ্চা মানুষ, ও তো আর ভর্তা খেতে পারে না। তাই ও খুদের ভাত শুধুই খায়। তো আমি যদি বলি যে একটা ডিম ভেজে দিই, না সেটাও খাবে না, ও শুধুই খাবে। আজকে খুদের ভাতের সাথে শুধু মরিচ ভর্তা করব। শুকনা মরিচ ভেজে সেটাকে পেঁয়াজ দিয়ে হাতে ডলে নিব, কারণ আজকে আর অন্য কোনো ভর্তা বানাবো না। আমি যখন খুদের ভাতটা রান্না করছিলাম তখন আমার ভাইয়ের ছেলেটার চিন্তা করছিলাম যে ও এটা খেতে পারবে কি না। আসলে এটা ও কখনোই খায়নি, কারণ আমাদের ওইদিকে এরকমের খুদের ভাত রান্না করে কেউ খায় না। তাই ভাবছিলাম যে খেতে পারবে কি না। পরে দেখলাম যে না, খেয়েছে। আর মাকে তো রান্না করে খাইয়েছিলাম, তো মাকে খুদ দিয়ে দিয়েছিলাম। আমি যখন আমার পুরানো বাসায় ছিলাম তখন কিন্তু একদিন শেয়ার করেছিলাম যে আমার মা আমার চালগুলো ঝেড়ে দিয়েছে। তো সেখান থেকে অনেক খুদ বের হয়েছে। তো সেই খুদ থেকে আমি রেখেছি আর মাকে দিয়ে দিয়েছি। তো এখানে আমার কিন্তু ভাতটা রান্না হয়ে গিয়েছে। আর আমি এখন শুকনো মরিচগুলো তেলে টেলে নিব। তেলে টেলে তারপরে পেঁয়াজ দিয়ে হাতে ডলে নিব। আজকে সকালের নাস্তাটা কিন্তু একদম জম্পেশ। শীতের সকালে এরকমের গরম গরম খুদের ভাত আর ঝাল ঝাল ভর্তা একেবারে কিন্তু জমে যায়, তাই না? আজকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন, কারণ আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই দেখি নতুন নতুন অনেক আপুরা কমেন্টস করেন। তো যারা আজকে প্রথম দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে কিন্তু আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনেক আপুরা আছেন ভিডিওতে এসে এখনও সেই স্প্যাম কমেন্টগুলো করছেন যে আপু, আমি আপনার বন্ধু হয়েছি, আপনিও বন্ধু হন, আপনি ভালোবাসা দিয়ে গেলাম, আপনি সময় মতো করে আসবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে এখন কিন্তু হাঁপিয়ে গিয়েছি। তো যারা এই ধরনের কমেন্টস করেন আমি কিন্তু সেই কমেন্টসের রিপ্লাই দেই না। আর তার পরিবারে যাওয়া তো দূরের কথা, আমি তাদের কমেন্টস একটা লাভ রিঅ্যাক্টও দিব না। আসলে এগুলো যেমন আপনাদের ক্ষতি করে, তেমনি কিন্তু আমারও ক্ষতি করে। তো প্লিজ এই ধরনের কমেন্টস কেউ করবেন না। ভিডিও দেখে ভালোবেসে একটা ভিডিও সংক্রান্ত কমেন্টস করে যান, আমি দেখবেন আপনাদের পরিবারে চলে যাব এবং সময় সুযোগ বুঝে আমিও আপনার চ্যানেলে বন্ধু হয়ে যাব। কিন্তু এভাবে সরাসরি কেউ ভিডিওতে এসে কমেন্টস করবেন না। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমাকে ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আর যারা ভিডিওতে এখনও লাইক দেননি, প্লিজ ভিডিওতে এখনই গিয়ে একটা লাইক দিয়ে আসেন, কারণ অনেকে হয়তো বা ভুলে যান, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর ভিডিওটি স্কিপ করে না দেখে পুরোপুরি দেখে ভিডিও সংক্রান্ত একটা সুন্দর কমেন্টস আমাকে উপহার দিয়ে যাবেন, এটা সবার কাছে আশা করছি। আর লাইকের কথা তো বরাবরই বলি, লাইকই বেশি মূল্যবান কমেন্টসের চেয়েও। যদি কমেন্টস করতে আপনাদের সময় না হয়, করার দরকার নেই, কিন্তু দয়া করে লাইকটা দিয়ে যাবেন। তাই তো আমার কিন্তু নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। বিয়ের এত বছর পরে শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ যে আত্মীয় স্বজন বিপদের সময় পাশে থাকে না, সেই আত্মীয় স্বজনের কিন্তু কোনো দরকার নেই। আমি কিন্তু বেশ কিছুদিন আগে অনেক অসুস্থ হয়েছিলাম, এটা কিন্তু সব আপুরাই জানেন। এবং আমাকে কিন্তু সবাই এখনও সাজেস্ট করেন আমি যেন তেমন কোনো সংসারের কাজ না করি, আমি যেন রেস্টে থাকি, নিজের খেয়াল রাখি। আপুরা, আপনারা কিন্তু কেউ আমার রক্তের না, কেউ আমাকে দেখেননি, কারোর সাথে কিন্তু আমার তেমন কথাও হয় না, জাস্ট আমাকে ভিডিওতে শুধু দেখেন। তাই আপনারা এত সুন্দর করে আমাকে
সাজেস্ট করেন আমি যেন নিজের খেয়াল রাখি। আর আমার আত্মীয় স্বজন আজ পর্যন্ত আমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেসও করে নাই আমি কেমন আছি বা সেদিন কী ঘটেছিল আমার সাথে। তো আমি যখন হসপিটালে ছিলাম তো তারপরের দিন আমি যখন আমাকে বাসায় নিয়ে আসে তো তখন হচ্ছে আমি আলিফার পাপাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের বাড়ি থেকে কি কেউ শুনেছে, কেউ কি ফোন দিয়েছে? আলিফার পাপা আমাকে বলল যে হ্যাঁ বাড়ি থেকে ফোন দিয়েছে, ওর বড় বোনের কথা বললো, ওর ছোটো বোনের জামাই নাকি ফোন দিয়েছে। পরে আমি ওকে বললাম যে তাহলে ওরা জানলো কিভাবে, তুমি কি ওদেরকে জানিয়েছো? ও বলল যে না জানাই নেই, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি তোমার অসুস্থতার কথা বলে, সেখানে হচ্ছে ওই স্ট্যাটাস দেখে ওরা হচ্ছে ফোন দিয়েছে। তো আমি আবার দুষ্টামি করে আলিফার পাপাকে বললাম যে আমি অসুস্থ, মরে যাচ্ছি, তুমি মসজিদে গিয়ে নামাজ না পড়ে তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও, কাজটা কি ঠিক হলো? তো ও বললো যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে তোমার জন্য জানি সবাই দোয়া করে, আর আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাই তোমার জন্য অনেক দোয়া করেছে, এই কারণেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আর এদিকে কিন্তু আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার পরিচিত জন যারা শুনেছেন আমার অসুস্থতার কথা সবাই কিন্তু আমাকে ফোন দিয়েছেন। ওই অবস্থায় আমার কথা বলতে খুবই কষ্ট হয়েছে, তারপরও কিন্তু আমি তাদের সাথে কথা বলেছি কারণ তারা আমাকে ফোন দিয়েছে, তাদের সাথে কথা বলেছি, কষ্ট হলো কারণ সবাই জানতে চায় আসলে এরকম একটা সিচুয়েশন কিভাবে হলো। তো এরপরেও কিন্তু আমি কেমন আছি 2-1 দিন পর পর ফোন দিয়ে কিন্তু আমার আশেপাশের যে প্রতিবেশী, আমার পরিচিত ভাবিরা তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে ডে বাই ডে আমার কী রকমের উন্নতি হচ্ছে আর কি শরীরের। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু কেউ আমাকে ফোন দেয়নি। তো তৃতীয় দিন হচ্ছে আলিফার পাপা বলল যে আজকে আম্মা ফোন দিয়েছে, আম্মা মনে হয় এতদিন টের পায় নাই, আজকে টের পেয়েছে, আজকে সে ফোন দিয়েছে। এই কথাটা শুনে আমার একটু খটকাই লাগলো যে তার মেয়েরা মানে আমার ননাসরা টের পেয়েছে আর আমার শাশুড়ি এখনও টের পায় নাই, বিষয়টা কেমন হলো না? আমার ননাসদের যদি মাথায় একটা চুল গজায় সেটাও সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি জানে, আর আমার শাশুড়ির মাথার যদি একটা চুল ছিঁড়ে যায় সেটাও সঙ্গে সঙ্গে আমার ননাসরা জানে। সেখানে আমি অসুস্থ হয়েছি আমার ননাসরা জেনেছে, আর 2 দিন পরে আমার শাশুড়ি জেনেছে, বিষয়টা আসলে আমার কাছে কেমন যেন একটু লাগলো। এরপরে হচ্ছে আলিফার পাপা আরও বলল যে তারা হচ্ছে এখন একটু রাগ করেছে যে তাদেরকে কেন জানানো হয় নাই, বিষয়টা নিয়ে তারা একটু আর কি মনে মনে রাগ করেছে। তো আমি ভাবলাম, আমি কিন্তু তখনও বিষয়টা ওভাবে করে দেখি নাই বা নেই নাই। তো আমি বললাম যে জানাবো, তুমি কিভাবে জানাবা? ওই পরিস্থিতিতে তুমি আমাকে নিয়েই দৌড়াদৌড়ি করেছো, তাদেরকে আবার কিভাবে খবর দিবা? জানানোর মতো তো কোনো পরিস্থিতি ছিল না। যাই হোক, এতটুকুই কথা হয়েছে, কিন্তু দিনের পর দিন যাচ্ছে তাদের বাড়ি থেকে আমার কাছে কোনো ফোন আসেনি। আমি একদিন বললাম যে আলিফার পাপা তোমার বাড়ি থেকে তো সবাই আমাকে ফোন দিয়েছে আমার যারা পরিচিত, কিন্তু তোমার বাড়ি থেকে তো তোমার মা বোন আমাকে ফোন দিল না। ও বলল যে তুমি তো এখন অসুস্থ, কথা বলতে পারো না ঠিক মতো, তোমার কাছে ফোন দিয়ে কি করবে? আমার কাছে তো ফোন দিয়েছে, ফোন কিন্তু ওই একদিনই দিয়েছে যেদিন আমি হসপিটালে ছিলাম হয়তোবা। এরপরে আমি হচ্ছে প্রতিদিনই অপেক্ষায় থাকি যে তারা আমাকে একটা ফোন দিবে, জানতে চাইবে যে আমার কি হয়েছিল, এখন শরীর কেমন আছে, বা আমি যেমন তেমন আমার মেয়ে তো তাদেরই রক্ত, ওর কথাটা তো জানতে চাইবে যে তুমি যখন হসপিটালে ছিলা ও কার কাছে ছিল, বা ওই মাসে তো ওর পরীক্ষা ছিল, যে তুমি অসুস্থ তাহলে ওর পরীক্ষার কি হবে, সব কিছু জানতে চাইবে। না, তারা কিন্তু আমাকে ফোন দেয়নি। তো এরপরে আমি যখন মোটামুটি একটু সুস্থ তখন আমি জানতে পারি যে আমি যে কনসেপ্ট করেছি এটা তাদেরকে জানাইনি, সে কারণে তারা রাগ করেছে। একটা বিষয় জানায়নি, সেই বিষয়ে তারা রাগ করে বসে আছে। একটা মানুষ মুমূর্ষু অবস্থায় হসপিটালে ছিল, যেখানে ডাক্তাররা না করে দিয়েছে যে রুগীটা বাঁচবে না, এই সংবাদটা তারা শুনেছে, শুনেও তারা তাদের রাগটাকে বড় করে ধরে রেখেছে, আমার কাছে ফোন দেয়নি, আমার মেয়ের কোনো খবর নেয়নি। তো যাই হোক, না নিচ্ছে বেশ ভালো কথা। তারা কিন্তু চাইলেই, তারা যে রাগ করেছে ঠিক আছে, আমি জানাইনি, আমারও অন্যায় হয়েছে, তো জানাই নাই যে সেটাও না জানাতাম। যেহেতু ডাক্তার আমাকে 21 দিন টাইম দিয়েছিল, আমি আলিফার পাপাকে বলেছিলাম যে জানাবো, যদি 21 দিন পরে সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই জানাবো। কিন্তু সেই 21 দিন পর্যন্ত তো আমি আর যেতে পারি নাই, ডাক্তার দেখাইছি, ঠিক 10 দিনের মাথায় আমার সাথে এরকমের দুর্ঘটনাটা ঘটলো। তো আমি তো তাদেরকে জানানোর সময়ও পাইনি। আর তারা কিন্তু চাইলেই পারতো আমাকে ফোন দিয়ে একটু বকাবকি করতে যে তুমি কেন জানাও না, এত বড় খবরটা গোপন রেখেছো। তো এটা কিন্তু আমার কাছে তারা তাদের ক্ষোভটা পোষণ করতে পারতো, ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতো পরে যে কীভাবে কী হয়েছিল, কিন্তু
একটা বারের জন্য আমার শাশুড়ি ননাস আমার কাছে ফোন দেয় নাই। আমি অনেক কষ্ট পেয়েছি। আমার বিয়ের পর থেকে তারা অনেক আমার সাথে খারাপ আচরণ করেছে। আমি কষ্ট পেয়েছি, পরবর্তীতে ভুলেও গিয়েছি। বিয়ের 3 মাস হতে না হতে কিন্তু তারা আমাকে মারতেও এসেছে, সেই কথাটাও আমি ভুলে গিয়েছি। আর তারা যে কী আচরণ করেছে আমি কিন্তু কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনেক হয়তো বলবেন যে এখন সোশ্যাল মিডিয়ায় এসে শাশুড়ি ননদের বদনাম করছেন। আসলে বদনাম না, মানুষ যখন অনেক কষ্ট হয়, কষ্ট পায়, তখন যদি তার কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারে তাহলে কিন্তু তার কষ্টটা কিছুটা হলেও কমে। তো যেহেতু আমি আমার আত্মীয় স্বজনদের কাছে এই কথাগুলো বলতে পারি না, কারণ আমি তাহলে তাদের কাছে ছোট হয়ে যাব, যেহেতু আমি পছন্দ করেই ওই সংসারে গিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ যাকে পছন্দ করে হাত ধরেছি সে কিন্তু ভালো, তার কাছ থেকে কিন্তু কোনোরূপ আঘাত আমি এত বছরে পাই নাই। তো যাই হোক, এত কিছু করার পরে আমি তাদেরকে সব সময় মেনে নেই, হয়তোবা একটু রাগ করি সাময়িকভাবে, কিন্তু পরবর্তীতে আবারও তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি। কোনো দিন আমি শ্বশুরবাড়িতে গিয়ে আমার শাশুড়ি ননদের মুখের উপরে কথা বলি নাই। অনেকেই বলে যে বরিশালের মেয়ে অনেক খারাপ, তারা অনেক খারাপ হয়, কিন্তু আমার শাশুড়ি ননদের কাছেই তারা নিজেরাই বলুক না যে আজ এত বছর বিয়ে হয়েছে তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করেছে কিনা, বা তাদের মুখে মুখে কোনো তর্ক করেছে কিনা। যদি তারা কোনো কিছু বলে, অনেক কিছুই বলে, যতবারই আমি বাড়িতে যাই তখনই আমার শাশুড়ি অনেক কথা বলে, মানে আশপাশ দিয়ে অনেক কথা আমাকে শোনায়, কিন্তু আমি কিন্তু বুঝেও চুপ করে থাকি। কিন্তু বাসায় যখন আসি তখন আপনাদের ভাইয়ার সাথে সেইটা নিয়ে একটু রাগারাগি করি, কিন্তু পরে কিন্তু আবারও আমি বাড়িতে গেলে তাদের সঙ্গে মিলেমিশেই থাকি। কিন্তু এইবার যে আমি কষ্টটা পেয়েছি, আমি মনে হয় এই কষ্টটা আমি আর কোনো দিনও ভুলতে পারবো না। আমি সরাসরি আমার স্বামীকে বলেছি যে তাদের সঙ্গে মিলেমিশে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না, আমি আর কখনোই তাদেরকে মন থেকে মেনে নিতে পারবো না। যেহেতু তারা আমার স্বামীর আত্মীয় স্বজন, তাদের সামনে আমার পড়তেই হবে, তাদের সাথে আমার কথা বলতে হবে, এটা তো করতেই হবে, এটা থেকে তো আর রেহাই নেই। কিন্তু মন থেকে যে একটা ভালোবাসা সেটা আর আমার কোনো দিনও আর আসবে না। মন থেকে যে একটা সম্মান শ্রদ্ধা সেটা আর কোনো দিনও আমার দ্বারা হবে না। এতে যদি আমাকে কেউ খারাপ বউ মনে করতে পারে, আমার কোনো সমস্যা নেই। আলিফার পাপা বাড়িতে গিয়েছে, আমাকে বলেছিল যে চলো, আর আলিফার পাপা আমার জন্যই অপেক্ষা করছিল, আমি বরিশাল থেকে আসার পরে আমাকে নিয়ে বাড়িতে যাবে। কিন্তু আমি ডাইরেক্টলি বলেছি যে না, এখন বাড়িতে গেলে তোমার বোনেরা আসবে, ভাগনা ভাগ্নি আসবে, বোনাই আসবে, তাদের কাছে গিয়ে আমার এখন থাকা মোটেও সম্ভব না। তাদের সাথে আমি এখন একসাথে নিচে গিয়ে থাকতে পারবো না, কারণ এখন আমি মনের দিক থেকে ওরকমের প্রস্তুত না। তুমি যাও, তাদের সাথে থেকে আসো, তারা বাড়ি থেকে চলে গেলে তারপরে আমি বাড়িতে যাব। তো জানি না আমি এভাবে কতদিন তাদেরকে এড়িয়ে চলতে পারবো, যেহেতু তাদেরই বাড়ি, আমার কিছু না। তো তারপরও আমি এখন এই যে সবার সামনেই বলছি, আমি আলিফার পাপাকেও বলছি যে তাদেরকে আমি আর মন থেকে কোনো দিনও মেনে নিতে পারবো না। তো এই কারণেই হচ্ছে বিয়ের এত বছর পরে আমি আমার শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম মনের দিক থেকে। যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথা বলাই হয়নি। অনেক কাজকর্ম করেছি, আর এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য ঝালমুড়ি বানাচ্ছি। ঝালমুড়ি না, ঝাল চানাচুর মাখিয়ে নিচ্ছি। আমার মেয়ে হচ্ছে চানাচুর মাখা খাবে, রাস্তার পাশে যে মামারা বিক্রি করে সেই রকমের। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজটা আগেই কাটা ছিল। এখন হচ্ছে আমি একটু সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে তারপরে চানাচুরগুলো মাখিয়ে দিব। তো এই চানাচুর মাখা দিয়ে আজকে হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আর এই সাথে একটু চা যদি ওরা খায় তাহলে করে নিব, আর না খেলে করব না। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।